ভয় না পাওয়ার কোনো কারণ নেই। এবং সেই যুদ্ধটা কার সঙ্গে হবে? আওয়ামী লীগের সঙ্গে যুদ্ধ হবে না, কোনো অবস্থাতেই যুদ্ধ হবে না, কারণ আওয়ামী লীগ ইজ আউট অফ দ্য সিনিয়র, তারা পরাজিত, তারা পলাতক, তারা দেশের মধ্যে নেই, তারা কেন এদের সঙ্গে যুদ্ধ করবেন? এখন যদি যুদ্ধ হয় জামাতের সঙ্গে, প্রশ্নই আসলে জামাত এখানে ক্ষমতা দেখান, ততটা দেখায়, তারা যুদ্ধ করতে যাবে না। যুদ্ধ তারা ৭১ সনে করেছেন, এবং ৭১ সনে যুদ্ধ করে তাদের যুদ্ধের যে স্বাদ এটা মিটে গেছে, এবং তাদের যুদ্ধ করার সামর্থ্য কতটুকু আছে এটাও ৭১ সালে সেটেল হয়ে গেছে। সো তারা এখন দাওয়াতি কর্মকাণ্ডে বেশি ব্যস্ত থাকবে। তাহলে এই যে নতুন এবং পুরাতনের যে যুদ্ধ, সেই যুদ্ধটা হবে বিএনপির সঙ্গে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একজন উপদেষ্টা তরুণ মিস্টার মাহফুজ, যাকে এ যুগের সিরাজুল আলম খান হিসেবে অনেকে অভিহিত করার চেষ্টা করেছেন, স্বয়ং ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বমঞ্চে। বাংলাদেশের পরিচিত কোনো মুখ নন, রাজনীতিতে পরিচিত মুখ নন। এমনকি যখন এই কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে, তখন তার কোনো নামগন্ধ আমরা দেখিনি, বুঝিনি। এরপর অন্য কোনোভাবে, মানে এখন তার অনেকগুলো ভিডিও ফুটেজ আসছে, জানতাম না। তো তিনি অতি সম্প্রতি প্রমোটেড হয়েছেন। আগে তিনি বিশেষ সহকারী ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, এখন সেখান থেকে প্রমোটেড করে তাকে মন্ত্রীর মর্যাদা দিয়ে উপদেষ্টা করা হয়েছে, কিন্তু তাকে কোনো দপ্তর দেওয়া হয়নি, দপ্তরবিহীন। এবং এতে যে পরিবেশ তৈরি হয়েছে সেটা হলো তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে সব দপ্তরের উপরই আধিপত্য ব্যবহার করছেন প্রধান উপদেষ্টা, সেখান থেকে ছড়িয়ে সারা বাংলাদেশে আনলিমিটেড হয়ে গেল। তো সেই মানুষটি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, তিনি নাকি সবসময় ইংরেজিতে দেন, এবার বাংলাতে দিয়েছেন। তো এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, অনেকে এটাকে খুবই গুরুত্ব সহকারে প্রচার করছে, আবার অনেকে ঠাট্টা মশকরা করছে যে তিনি কিসের সমন্বয়ক, বাংলাতে একটা সাক্ষাৎকার দিয়ে মানে স্ট্যাটাস দিয়েছেন যেখানে অনেকগুলো বাংলার ভুল, বানান ভুল ইত্যাদি নানা রকম কথা। এই যুদ্ধটা অনিবার্য, এটা হবেই, এরকম তার বক্তব্য। সবাই আলোচনা করেছে, আমি যেটা বলার চেষ্টা করছি আমার মতো করে। ২ নম্বর হলো যে এই যে গৃহযুদ্ধটা, এটি হবে নতুনদের সঙ্গে পুরনোদের। এখন পুরনো বলতে তিনি বয়স্ক মানুষ, দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড। তো সেই হাতে সমন্বয়করা যে রাজনীতি করতে চাচ্ছে, এবং তারা যে রিসেট বাটন চেপে অতীতের সকল ইতিহাস মুছে দিয়ে ২০২৪ সনের জুলাই এবং আগস্টের যে বিপ্লব, এখান থেকে একটি নতুন ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস তারা তৈরি করতে চাচ্ছেন। এবং এটা স্বয়ং প্রধান উপদেষ্টা একাধিকবার তিনি বলেছেন, এবং তার সেই রিসেট বাটন চাপা নিয়ে, জুলাই আগস্ট বিপ্লব নিয়ে, তার এই কথা নিয়ে নানান রকম বিতর্ক হয়েছে। তো এখন সবাই বলার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন, কিংবা আসিফ নজরুল সে যে কথা বলেন, বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথা বলেন, অন্যান্য উপদেষ্টারা যে কথা বলেন, সব কথার মূলত মাস্টার। এটা খুব অত্যক্তি হবে না। এর কারণ হলো বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে মিস্টার মাহফুজ তিনি যখন আসিফ নজরুল সাহেবের পাশে বসেন, তার শিক্ষক, তো সেখানে মনে হয় আসিফ নজরুল এখানে গৌণ, এবং মিস্টার মাহফুজের বসার ভঙ্গি তার সিংহ, আর বাকি যারা পাশে বসে আছেন তারা সবাই তার অনুগত। এবং এই সেম অ্যাটিটিউড আরেকজন লোকের মধ্যে দেখা যাচ্ছে, সেটা হলো স্পোর্টসের যিনি আছেন উপদেষ্টা, যে ভদ্রলোক আছেন, তরুণ বন্ধু, তার মধ্যেও ঠিক এরকম মিস্টার মাহফুজের মতো সেম আছেন, তার নামও সম্ভবত আসিফ। তো তিনি যেভাবে হাঁটেন এটি আমরা লক্ষ্য করি, এবং এই দুইজনের মধ্যেই মনে হচ্ছে যে পুরো সরকারকে নেতৃত্ব দেওয়ার যে চাবিকাঠি এই দুজনের হাতে আছে, মিস্টার মাহফুজের হাতে এবং মিস্টার আসিফের হাতে। উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে সরকারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, সারা বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড, উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের যত রকম উন্নয়ন কাণ্ড এই মন্ত্রণালয়ের অধীন। এবং এই মন্ত্রণালয়ের অধীনে রয়েছে টিউবওয়েল, জনস্বাস্থ্য, গ্রাম বাংলার রাস্তাঘাট থেকে শুরু করে হাট বাজার থেকে তাদেরকে এস্টাবলিশ করা, এবং তাদের মাধ্যমে স্থানীয় যে কন্ট্রাক্টর শ্রেণী রয়েছেন, স্থানীয় মাস্তান রয়েছেন, চাঁদাবাজ রয়েছেন, তাদেরকে খুশি করা এবং জনগণকে খুশি করা, এই টোটাল কাজটা যে মন্ত্রণালয় করে, এলজিআরডি মিনিস্ট্রি, সেটার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এবং সেই দায়িত্ব দেওয়ার আগে থেকে আমি বলছি যে তার যে পার্সোনালিটি, তিনি যখন সেই যুব ক্রীড়া উপদেষ্টার রূপে বসলেন, তার সঙ্গে সবাই দাসিক ভঙ্গি নিয়ে তিনি বসে রইলেন, এবং সবাই তাকে হ্যান্ডশেক করবে এই সাহস সবাই পেল না। তিনি সালাম ওইভাবে নিলেন, সবাই তাকে খুব বিনয়ের সঙ্গে দাঁড়ালেন, সালাম দিলেন। এর মধ্যে বড় বড় ফুটবলার থেকে শুরু করে আর অনেক নাম করা ব্যক্তিত্ব স্পোর্টস অঙ্গনের ছিলেন, যারা সর্বজন শ্রদ্ধেয়, তারা সেখানে যাকে বলা হয় তার পাশে বসারও সুযোগ পেলেন না। সামনে সামনে তিনি চেয়ারে বসে, একজনই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন এবং জানেন না প্রধানমন্ত্রী নন, তাদের ব্যক্তিত্ব হবে অনেকটা যাকে বলা হয় বেগম খালেদা জিয়ার মতো। এরপরে যদি নির্বাচন বিএনপির জামানাতে হতো, তাহলে তাবিত আওয়াল একেবারে চোখ বুঝে উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হতেন, এবং মেয়র হলে তিনি একজন যাকে বলা হয় পূর্ণমন্ত্রীর মর্যাদা সম্পন্ন মেয়র হতে পারতেন। সেই যে 2014 সালে রহমান সাহেবকে যদি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে কেউ কল্পনা করেন, সেক্ষেত্রে বিএনপির সবচেয়ে প্রভাবশালী তারেক রহমানের কাছে এই মুহূর্তে যে কজন ঘনিষ্ঠজন আছেন, তার মধ্যে
ওয়ান অফ দ্য টপ 3, 1, 2, 3, সেই 1, 2, 3-এর মধ্যে তাওহিদ আওয়াল অন্যতম। তো সেখানেও দেখা গিয়েছে যে তিনি তাওহিদ আওয়ালের দিকে তাকে পাত্তা দেওয়ারও প্রয়োজন মনে করেনি, বরং তিনি তার ব্যক্তিত্ব নিয়ে যেভাবে বসে আছেন, তার পাশে যদি একজন সাধারণ মানুষ যেভাবে বসে থাকেন, ঠিক ওইরকমই তাওহিদ আওয়ালকে মনে হচ্ছিল। সো এটা হলো নতুন এবং পুরনোর মধ্যে, যেটা উনি বলেছেন যে যুদ্ধটা অনিবার্য নতুন এবং পুরনোর মধ্যে, মানে পুরনো যে রাজনৈতিক যে ধ্যান এবং ধারণা, সেই ধ্যান ধারণার ক্ষেত্রে সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, সেখানকার সেই প্রধান ব্যক্তি অর্থাৎ এই দুজন ভদ্রলোক আগামী দিনে এই যে বিপ্লবের অধিকর্তা রূপে, বিপ্লবের ক্রিয়েটার হিসেবে, বিপ্লবের ফাউন্ডার হিসেবে, বিপ্লবের মাস্টারমাইন্ড হিসেবে